আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা করছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায় রেওয়া মিল, এবং আজকে হচ্ছে তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব 4। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে রেওয়া মিল। আমরা হচ্ছে রেওয়া মিল কিভাবে নির্ণয় করতে হয়, আমরা আজকে রেওয়া মিলটা নির্ণয় করব। তাহলে প্রথমে হচ্ছে আমরা উদ্দীপকটা পড়ে নেই। শিলং এন্টারপ্রাইজের 2020 সালের 31 ডিসেম্বর তারিখের হিসাবের উদ্ধৃতগুলো ছিল নিম্নরূপ: প্রারম্ভিক মজুত পণ্য 18,000 টাকা, ক্রয় 1,65,000 টাকা, বিক্রয় 1,80,000 টাকা, প্রদেয় হিসাব 27,000 টাকা, প্রাপ্য হিসাব 32,000 টাকা, প্রাপ্ত কমিশন 12,000 টাকা, প্রদত্ত ঋণ 50,000 টাকা, ব্যাংক জমা 22,000 টাকা, আন্তঃফেরত 4,000 টাকা, অনাদায়ী পাওনা 5,000 টাকা, আমদানি শুল্ক 15,000 টাকা, বাট্টা প্রাপ্তি 13,000 টাকা, যন্ত্রপাতি 40,000 টাকা, ব্যাংক জমা 31/12/20 28,000 টাকা, উত্তোলনের সুদ 5,000 টাকা, মূলধন 1,50,000 টাকা, উত্তোলন 30,000 টাকা, সম্পূর্ণ মজুত পণ্য 30,000 টাকা। তো এইটা হচ্ছে আমাদের উদ্দীপক, এবং এখান থেকে আমরা রেওয়া মিল নির্ণয় করব। তাহলে প্রথমে দেখো, আমি হচ্ছে রেওয়া মিলের যেই ছকটা, সেই ছকটা আমরা করে রেখেছি। সেটা হচ্ছে ক্রমিক নং, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এটা হচ্ছে রেওয়া মিলের ছক। যেহেতু প্রতিষ্ঠানের নাম হচ্ছে শিলং এন্টারপ্রাইজ, তাহলে প্রথমে আমাদেরকে উপরে হেডলাইনটা এভাবে দিতে হবে যে শিলং এন্টারপ্রাইজের রেওয়া মিল। যেহেতু অঙ্কটা 2020 সালের 31 ডিসেম্বর তারিখ, তাহলে আমাদের দিতে হবে 2020 ডিসেম্বর 31 তারিখের জন্য। এভাবে হচ্ছে যেই সালটা তোমাদের দেওয়া থাকবে সেই সালটা তোমরা এখানে লিখবা। লেখার পরে 31 তারিখের জন্য এভাবে হচ্ছে তোমাদেরকে লিখে নিতে হবে রেওয়া মিলের উপরে হেডলাইনটা। তাহলে এখানে আমরা হচ্ছে প্রথমে রেওয়া মিলটা করবো। আচ্ছা, রেওয়া মিল করার জন্য প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে দুইটা লাইন। সেটা হচ্ছে সম্পদ আর ব্যয় ডেবিট হবে, আয় দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট হবে। যেটা আমি তোমাদের আমার গত পর্বে বলেছিলাম যে সম্পদ আর ব্যয় ডেবিট হবে, আয় দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট। এই দেখো, জাস্ট এই দুইটা জিনিস অনুসারেই হচ্ছে আমরা আমাদের রেওয়া মিলটা প্রস্তুত করব। তাহলে সম্পদ আর ব্যয় হবে ডেবিট, আয় দায় মালিকানা সত্ত্ব হবে ক্রেডিট। আর রেওয়া মিল করার জন্য আরো একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমি আমার পর্ব 2 এর মধ্যে আলোচনা করেছিলাম যে কোন 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 এন্ট্রিগুলো রেওয়া মিলে, মানে এই রেওয়া মিলের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। তো ওই লিস্টটা তোমাদেরকে মনে রাখতে হবে, তাহলেই এই দুটো জিনিস দিয়ে হচ্ছে আমরা আমাদের রেওয়া মিলটা প্রস্তুত করব। তাহলে প্রথমে দেখো আছে আমাদের প্রারম্ভিক মজুত পণ্য 18,000 টাকা। তাহলে প্রারম্ভিক মজুত পণ্যকে হচ্ছে ব্যয় ধরা হয়। তাহলে সাধারণভাবে ব্যয় তাহলে কি হবে? সম্পদ আর ব্যয় কি হয়? ডেবিট হয়। তার মানে প্রারম্ভিক মজুত পণ্য যেহেতু আমাদের জন্য ব্যয়, তো এটা কোন দিকে বসবে? ডেবিট দিকে নাকি ক্রেডিট দিকে? ডেবিট দিকে। ঠিক আছে, তাহলে আমরা এই বরাবর লিখবো প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 18,000 টাকা, সেটা আমরা ডেবিট দিকে লিখবো। এরপরে 2 নম্বরে দেওয়া আছে হচ্ছে ক্রয়। ক্রয় হচ্ছে 1,65,000 টাকা। তাহলে ক্রয় দ্বারা উপরের 5টা হিসাবের মধ্যে কি বোঝাচ্ছে? ক্রয় হলে আমাদের কি হয়? সম্পদ হয়, ব্যয় হয়, আয় দায় মালিকানা সত্ত্ব। কোনটার মধ্যে হচ্ছে আমাদের ক্রয়টা যাবে? ক্রয় দ্বারা যেহেতু আমাদের ব্যয় হয়, তাহলে আমাদের ব্যয়ের শ্রেণী আছে, তাহলে ব্যয় কি হয়? ডেবিট হয়। তাহলে ক্রয় যাবে হচ্ছে ডেবিট দিকে। তাহলে ক্রয় হচ্ছে ডেবিট দিকে 1,65,000 টাকা। মানে এটা জাস্ট তোমরা চিহ্নিত করবা যে সম্পদ হবে, ব্যয় হবে, নাকি আয় দায় মালিকানা সত্ত্ব, কোনটা হবে ওই অনুযায়ী তোমরা জাস্ট ডেবিট ক্রেডিটটা লিখে দিবা। এরপরে আছে বিক্রয়। তাহলে বিক্রয়ের মাধ্যমে কি হয়? আমাদের আয় হয়, টাকা আসে। তাহলে আয় হলে কি হবে? আয় কোন দিকে যাবে? ক্রেডিট দিকে। তাহলে বিক্রয় আমরা কোন দিকে লিখবো? ক্রেডিট দিকে। তাহলে বিক্রয় হলো 1,80,000 টাকা, সেটা আমরা লিখবো হচ্ছে ক্রেডিট দিকে। তারপর প্রদেয় হিসাব। যে কোনো প্রদেয়, কোনো কিছুর আগে যদি প্রদেয় লেখা থাকে, তাহলে এই প্রদেয় দ্বারা হচ্ছে আমার দায় বুঝায়। তাহলে দায় কোন দিকে যাবে?
দায় হচ্ছে ক্রেডিট দিকে যাবে। তাহলে আমরা প্রদেয় হিসাব ক্রেডিট দিকে লিখব। যে কোনো কিছুর আগে যদি তোমার প্রদেয় কথাটা লেখা থাকে তার মানে তোমরা ওটা মনে রাখবা যে ওটা আমাদের দায় হবে। তাহলে প্রদেয় হচ্ছে ২৭,০০০ টাকা। আচ্ছা, এরপরে আছে হচ্ছে প্রাপ্য হিসাব ৩২,০০০ টাকা। আচ্ছা, প্রাপ্য হিসাব, প্রাপ্য, প্রাপ্য কথাটা দ্বারা কি বোঝায়? প্রাপ্য মানে হচ্ছে আমি পাবো, মানে আমি পাবো। তাহলে এটা হচ্ছে আমার প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব বলতে বোঝা হচ্ছে এক কথায় দেনাদার। দেনাদারও যেমন টাকা পাওয়া বোঝাচ্ছে, প্রাপ্য হিসাব দ্বারাও টাকা পাওয়া বোঝাচ্ছে। প্রাপ্য মানে হচ্ছে আমি পাবো, তাহলে যখন আমি টাকাটা পাবো তাহলে এটা আমার জন্য কি হয়ে যাবে? সম্পদ হয়ে যাবে। তাহলে প্রাপ্য হিসাব হচ্ছে আমার সম্পদ। কোনো কিছুর আগে যদি প্রাপ্য কথাটা লেখা থাকে তাহলে ওইটা আমার জন্য সম্পদ হবে। তাহলে সম্পদ, সম্পদ ইকুয়াল কি? ডেবিট। তাহলে আমরা প্রাপ্য হিসাব আমরা ডেবিট দিকে লিখবো। তাহলে প্রাপ্য হিসাব আছে হচ্ছে আমাদের ৩২,০০০। তাহলে এই বরাবর আমরা লিখলাম ৩২,০০০। এরপরে প্রাপ্ত কমিশন। প্রাপ্ত কমিশন, প্রাপ্ত, আগেরটা কি ছিল? আগেরটা ছিল হচ্ছে প্রাপ্য, পয়ে জফলা, আর এবার হচ্ছে প্রাপ্ত মানে পয়ে ত। ঠিক আছে, তাহলে প্রাপ্ত কথাটা থাকলে এর মানে হচ্ছে আমি টাকাটা পেয়েছি, আর টাকাটা পাওয়া মানে হচ্ছে আমার জন্য কি? আয়। তাহলে আয় হলে কোথায় যাবে? আয় হলে ক্রেডিট দিকে যাবে। তাহলে আমরা প্রাপ্ত কমিশন আমরা লিখবো হচ্ছে ক্রেডিট দিকে। প্রাপ্ত কমিশন, প্রাপ্ত কমিশন হচ্ছে ক্রেডিট দিকে ১২,০০০। এরপরে এরপরে আছে হচ্ছে প্রদত্ত ঋণ ৫০,০০০। প্রদত্ত ঋণ, ঋণ মানে তো আমরা সবাই জানি আমাদের জন্য দায়, কিন্তু এখানে বলা আছে হচ্ছে প্রদত্ত ঋণ। প্রদত্ত ঋণ মানে হচ্ছে যে ঋণটা আমি দিয়েছি, যে ঋণটা আমি দিয়েছি। তাহলে আমি যদি ঋণ দেই তাহলে ভবিষ্যতে এই ঋণের টাকাটা আমি ব্যাক পাবো, সাথে সুদও পাবো। তাহলে এইটা আমার জন্য এক প্রকারের বিনিয়োগ, যেটা সম্পদ হিসেবে ধরা হয়। ঠিক আছে, তাহলে প্রদত্ত ঋণ যেহেতু আমি দেই, আমি ভবিষ্যতে এই টাকাটা ফেরত পাবো প্লাস কিছু সুদ পাবো, তো এটা আমার জন্য সম্পদ। আর সম্পদ কি হবে? সম্পদ হবে ডেবিট। তাহলে যখন ঋণটা আমি দিব ওইটা আমার জন্য সম্পদ হবে, আর যখন ঋণটা আমি নিব ওইটা আমার জন্য দায় হবে। তাহলে প্রদত্ত ঋণ, প্রদত্ত ঋণ ৫০,০০০ ডেবিট দিকে। এখানে একটা ভুল হয়ে গিয়েছে, ৭-এর পরে ৮। আচ্ছা ৮। আচ্ছা, এবার দেখো যে প্রদত্ত ঋণ, এরপরে হচ্ছে ব্যাংক জমা। তাহলে ব্যাংক জমা তো এখানে ব্যাংক জমা ১/১/২০ লেখা আছে। তার মানে আমি তোমাদের যে লিস্টটা দিয়েছিলাম সেটার মধ্যে ছিল ব্যাংক জমা ১/১ তারিখ, মানে প্রারম্ভিক ব্যাংক জমা, কিন্তু রেওয়া মিলে আসবে না, এটা ওই লিস্টে দেওয়া ছিল। তাহলে এই ব্যাংক জমাটাকে আমরা এই রেওয়া মিলের মধ্যে অন্তর্ভুক্ত করব না। এরপরে আছে হচ্ছে আন্তঃফেরত। আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত। তাহলে বিক্রয় হচ্ছে ক্রেডিট হয়, তাহলে বিক্রয় ফেরত এর বিপরীতটা হবে ডেবিট হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখি আন্তঃফেরত। আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত। বিক্রয় যেহেতু ক্রেডিট তার মানে বিক্রয় ফেরত তার উল্টাটা হবে ডেবিটটা হবে। তাহলে আন্তঃফেরত হবে ৪,০০০ ডেবিট দিকে। এরপরে অনাদায়ী পাওনা ৫,০০০ টাকা। অনাদায়ী পাওনা মানে হচ্ছে যেই টাকাটা আমি আর পাবো না। ঠিক আছে, তাহলে এইটা আমার জন্য ব্যয় হবে, আর ব্যয় হলে কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে। তাহলে অনাদায়ী পাওনা বরাবর আমরা লিখবো অনাদায়ী পাওনা ডেবিট দিকে হচ্ছে ৫,০০০। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আছে হচ্ছে
আমদানি শুল্ক 15,000 টাকা। আচ্ছা, আমদানি শুল্কটা কি? যখন আমি পণ্যটা বিদেশ থেকে আমদানি করি তখন আমার সরকারকে হচ্ছে একটা কর দিতে হয় এই পণ্য আমদানির জন্য, সেটাই হচ্ছে আমদানি শুল্ক। মানে এই পণ্যটা আমদানি করার জন্য আমার হচ্ছে এটার উপরে একটা খরচ দিতে হচ্ছে আলাদা করে। তাহলে এই আমদানি শুল্কটা আমার জন্য কি হবে? ব্যয় হবে। আর যেহেতু এটা আমার জন্য ব্যয়, তো ব্যয়টা কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে। তাহলে আমরা আমদানি শুল্ক আমদানি শুল্ক লিখবো হচ্ছে ডেবিট দিকে। এটা টাকাটা হচ্ছে 15,000। আচ্ছা, এরপরে আছে হচ্ছে বার্তা প্রাপ্তি। বার্তা প্রাপ্তি, এবারও কি আছে? প্রাপ্তি। তাহলে পয়েত মানে লাস্টে এই যে পয়েত যদি কথাটা থাকে, ঠিক আছে, বা বা এটা রস্বীকার মানে প্রাপ্তি, প্রাপ্ত, এই কথাটা গুলো যদি থাকে তাহলে এটার মানে হচ্ছে ওই টাকাটা আমি হাতে পেয়ে গেছি। আর পেয়ে গেছি মানে ওটা হচ্ছে আমার জন্য আয়। তাহলে বার্তা প্রাপ্তি এটা আমার জন্য কি হয়ে যাবে? আয় হয়ে যাবে। তাহলে 11 নম্বর বার্তা বার্তা প্রাপ্তি 13,000 টাকা, আর আয় হলে যায় ক্রেডিট দিকে, তাই বার্তা প্রাপ্তির টাকাটাও আমরা ক্রেডিট দিকে লিখলাম। এরপরে আছে যন্ত্রপাতি। যন্ত্রপাতি এটা তো তোমরা বুঝতে পারতেছো যে যন্ত্রপাতি হচ্ছে আমাদের জন্য দীর্ঘমেয়াদী সম্পদ। আর সম্পদ কোন দিকে যায়? ডেবিট দিকে যায়। তাহলে আমরা যন্ত্রপাতি ডেবিট দিকে এই টাকাটা লিখবো। তাহলে 12 হচ্ছে যন্ত্রপাতি। যন্ত্রপাতি 40,000। 40,000 লিখলাম ডেবিট দিকে, কারণ এটা আমার জন্য সম্পদ। এরপরে আছে হলো ব্যাংক জমা 31/12/20। তাহলে দেখো, ব্যাংক জমা 31/12/20, এর মানে এটা হচ্ছে সমাপনী ব্যাংক জমা। সমাপনী ব্যাংক জমা হচ্ছে আমাদের রেওয়া মিলে আসবে। যেহেতু 1 তারিখের ব্যাংক জমাটা রেওয়া মিলে আসে না, তার মানে 31 তারিখের ব্যাংক জমাটা রেওয়া মিলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখব 13 নম্বর ব্যাংক জমা 31/12/20, সেটা হলো 28,000। 28,000 ডেবিট দিকে। এরপরে আছে হলো উত্তোলনের সুদ 1,50,000 টাকা। সরি, উত্তোলনের সুদ আছে হলো 5,000 টাকা। তাহলে উত্তোলন হচ্ছে নর্মালি ডেবিট হয়, ঠিক আছে। উত্তোলন রেওয়া মিলের ডেবিট দিকে বসে, এটা তোমরা মনে রাখবা। উত্তোলন হলো ডেবিট দিকে বসে। তাহলে উত্তোলনের সুদ ক্রেডিট দিকে বসবে, মানে এর বিপরীত। উত্তোলনের সুদ আমার জন্য হচ্ছে, ব্যবসার জন্য হচ্ছে আয়। যখন মালিক উত্তোলন করে, ব্যবসা যদি এই উত্তোলনের ওপর সুদ ধরে, তাহলে এটা ব্যবসার জন্য আয় হবে, কারণ মালিক হচ্ছে ব্যবসাকে সেই সুদটা দিচ্ছে, উত্তোলনের বিপরীতে সুদ দিচ্ছে। তাহলে ব্যবসার জন্য এটা আয় না? তাহলে উত্তোলনের সুদ যেহেতু আমার জন্য আয়, তাহলে এটা যাবে হলো ক্রেডিট দিকে, কারণ আয় হচ্ছে ক্রেডিট দিকে যায়। তাহলে উত্তোলনের সুদ 5,000 টাকা ক্রেডিট দিকে। এরপরে মূলধন। মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব, আর মালিকানা সত্ত্ব যায় হচ্ছে ক্রেডিট দিকে। সো আমরা মূলধনটাকে লিখব ক্রেডিট দিকে। মূলধন মালিকানা সত্ত্ব, তাই মালিকানা সত্ত্ব যায় ক্রেডিট দিকে, তাই আমরা ক্রেডিট দিকে 1,50,000 লিখলাম। এরপরে হচ্ছে উত্তোলন 30,000 টাকা। তাহলে উত্তোলন আমাদের হয় ডেবিট। তাহলে উত্তোলন আমরা লিখলাম ডেবিট দিকে 30,000 টাকা। এরপরে আছে হলো সমাপনী মজুত পণ্য 30,000 টাকা। তাহলে সমাপনী মজুত পণ্য 30,000 টাকা, এটা কি রেওয়া মিলে আসবে? না, আসবে না, কারণ আমি তোমাদের যে লিস্টে দিয়েছিলাম যে রেওয়া মিলে কোন কোন দফাগুলো অন্তর্ভুক্ত হবে না, সেটার মধ্যে কিন্তু সমাপনী মজুত পণ্য ছিল। তাহলে এই সমাপনী মজুত পণ্যটা রেওয়া মিলে আসবে না। ঠিক আছে, তাহলে এখানেই আমাদের উদ্দীপক শেষ। তার মানে এই পর্যন্ত আমরা পেয়েছি। এইবার আমরা দেখব যে আমাদের ক্রেডিট পাস আর ডেবিট পাস যোগ করলে সমান হয় কিনা। তাহলে প্রথমে আমরা ক্রেডিট পাসটা যোগ করি। 1,80,000, 27,000, 12,000,
1,30,000, 5,000 আর 1,50,000। তাহলে আমাদের যোগ করলে হয় হচ্ছে 3,87,000। 3,87,000। এবার আমরা এই পাঁচটা যোগ করব। এই পাঁচটা যোগ করার পরেও যদি দেখি যে আমাদের 3,87,000 আসছে, তার মানে আমাদের রেওয়া মিলটা সঠিক হয়েছে। তাহলে আমরা এবার এই পাঁচটা যোগ করি। এই পাঁচ যোগ করলে হয় হচ্ছে আমাদের 3,87,000, তার মানে আমাদের অ্যান্সার হয়ে গেছে। তো আমরা লাস্টে দিয়ে একটা জেড টেনে দিব। এই যে আমরা জেড টেনে দিলাম, কারণ আমাদের দুই পাশের অ্যান্সার মিলে গেছে, তার মানে আমাদের রেওয়া মিলটা সঠিক হয়েছে। এছাড়াও আরো একটা জিনিস হয়, সেটা হচ্ছে আমার সবকিছু ঠিকঠাক বসানোর পরেও আমার রেওয়া মিলের অ্যান্সার মাঝে মধ্যে মেলে না, তো তখন আসে হচ্ছে অনিশ্চিত হিসাব। এই নিয়মের অঙ্কটা আমরা নেক্সট ভিডিওতে শিখবো। তো আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি একটু আরেকবার একটা কথা বলি যে রেওয়া মিল করার জন্য তোমাকে প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে সম্পদ আর ব্যয় ডেবিট। তুমি শুধু আইডেন্টিফাই করবা যে এটা আমার ব্যবসার জন্য সম্পদ নাকি ব্যয়, আয় নাকি দায় নাকি মালিকানা সত্ত্ব। এই পাঁচটা জিনিস তুমি আইডেন্টিফাই করে যেটা যেখানে হবে সেটা সেই দিকে শুধু বসা দিবা। শুধুমাত্র চিন্তা করবা যেমন যন্ত্রপাতি, এটা এই পাঁচটা হিসাবের মধ্যে আমার সম্পদ, তাই এটা যাবে ডেবিট দিকে। আবার ক্রয়, এটা আমার জন্য ব্যয়, তাই এটা যাবে ডেবিট দিকে। তারপর বিক্রয়, এটা আমার জন্য আয়, আয় কি হয় ক্রেডিট হয়, তাহলে বিক্রয় যাবে ক্রেডিট দিকে। এটাই খুবই সহজ। তাহলে আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।